হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। প্রত্যেক দিন আমাদের একই রকম কারোরই যায় না, মাঝে মধ্যে দেখবে ঘুম থেকে উঠতে দেরি হয়েই যায়। তবে অনেক সময় ঠিক মতন রাতে ঘুম না হওয়ার কারণেই কিন্তু এই অসুবিধা হয়ে যাবে। তো আজকে আমারও ঠিক সেরকমই হয়েছে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়েছিল, 6:45 বেজে গেছিলো। তো যাই হোক, মোটামুটি একটু বাসি কাজকর্ম সেরে এখন এদিকে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। কারণ আজকে ওই যে বাপের বাড়ি যাব, ভাইফোঁটা, তো ভাবলাম সকালে কাজগুলো মুড় করে নিই, তাছাড়া যেতে লেট হয়ে যাবে। আর 10:30 নাগাদ গাড়ি চলে আসবে নিতে, তার জন্যই কিন্তু আর লেট না করে ঘরের কাজগুলো ঝটপট করে নিচ্ছি। আর বাপের বাড়ি যাব বলে কথা, একটা মনের মধ্যে তো আনন্দ কাজ করছে, তাই না? আর আজকে দিদি কাজে আসবে না বলে আমাকেই কিন্তু সমস্ত কাজগুলো করতে হচ্ছে। আর এগুলো যদি আমি ফেলে রেখে চলে যাই বাপের বাড়ি, তাহলে কিন্তু এই কাজগুলো পড়েই থাকবে। আর আমি যেহেতু চলে যাব বলে দিদি সেহেতু কাজও করতে আসবে না, কারণ দাদাভাইও তোমাদের 7:30 পৌনে 8 নাগাদ ডিউটি বেরিয়ে যায়, আর দিদি আসে মোটামুটি 8:10-15 নাগাদ। তাহলে ঘরটা বাসি থাকবে, দাদাভাই হয়তো সকালে বাসি ঘরটা ঝাড় দেবে, ঘরটা কিন্তু আর মোছা হবে না। আর আমি তো এখন সেই 2-3 দিন পর আসবো, তাহলে কাজগুলো পড়ে থাকবে আর কাপড়গুলোও জমা থাকবে। তো তাই ভাবলাম এই কাজগুলো করে দিয়ে যায়। আর উঠোনে যা রোদ আছে তাতে কিন্তু ঘন্টাখানিকের মধ্যেই আমার সমস্ত কাপড় চোপড় শুকিয়ে যাবে। তো তাই এদিকে জায়ের সাথে গল্প করতে করতে কিন্তু কাপড়গুলো মেলছিলাম। সেই জিজ্ঞেস করছিল যে কখন তুমি বেরোবে, আর ঘরেও যে ভাই বোনরা আছে তারাও তো ফোঁটা দেবে। তো তার জন্য বললাম 9টা নাগাদ স্নান করে তারপর ফোঁটাটা দিয়ে নেই, তারপর কিন্তু 10টা 10:30 নাগাদ গাড়ি আসবে। তো যাই হোক, এখন চলো ঘরের সমস্ত কাজগুলো ঝটপট করে সেরে নিই। আর ওই যে পাপোশগুলো কাচলাম, আমার আরেকটা করে সেট পাপোশ থাকে, তো সেগুলো এখন আবার বিছিয়ে দিলাম। যে কোনো জিনিস আমি কিন্তু 2টো করে সেট রাখি, তাহলে কিন্তু আমার সুবিধা হয়। আর এই পাপোশগুলো তো বেশি দাম নেয় না, দেখবে যে ঠেলাওয়ালারা বিক্রি করতে আসে 100 টাকা কি 150 টাকার মধ্যে 3টে কি 4টা করে সেট দিয়ে দেয়। তো সেগুলোই কিন্তু আমি নিয়েছি। আর এখন ডাস্টিং ক্লিনিংয়ের কাজে লেগে পড়েছি। যাব বলে প্রত্যেকটা ঘরকে একটু পরিষ্কার করে নিচ্ছি। কোথাও যাওয়ার আগে যদি ঘর দোরগুলো নোংরা রেখেই চলে যায়, তাহলে আবার তো এসে আমাকেই খাটতে হবে। আর এই কাজগুলো তো কাজের দিদিরা করবে না, ওরা ঝাড়া মোছা মানে ঘর মোছা ঝাড় দিয়ে দেবে, আর হয়তো বাসন কটা ধুয়ে কাপড় তাপড়গুলো কেচে দেবে, এর বেশি তো আর কিছু করবে না। আর ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো তো আমাদেরকেই করতে হয়। তো এখন সেই জন্য ভাবলাম ছোটো ঘরটা আজকে সময় আছে, একটু ঝেড়ে মুছে নিই। আর এটা যদি ভোরবেলায় উঠে করতাম না, তাহলে 8টা 8:30 নাগাদ আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে যেত। কিন্তু ওই যে দেরি করে উঠেছি, তবুও হাতে অনেকটাই সময় আছে, আমি ভাবলাম কাজগুলো কমপ্লিট করে নিই। হয়তো যেখানে আমার আধ ঘন্টার মধ্যে কাজটা হতো, সেটা হয়তো একটু 10 মিনিট আরও বেশি লাগবে সেই হিসাবে। তো যাই হোক, আমার কিন্তু মোটামুটি 9টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছিলো। তারপর স্নান টান করে কিন্তু বেরিয়ে গেছিলাম। তো এখন দেখো এই ডিভানটাকে একটু ঝেড়ে মুছে নিলাম। আর এই ঘরটা কিন্তু ওই পুজোর সময় ঝাড়া হয়েছিল, আর মাঝখানে একবার একটু হালকা ডাস্টিং করেছিলাম, আর কিন্তু ঝাড়া মোছা হয়নি। তো তার জন্যই আজকে ভাবলাম, পুজো তো প্রায় শেষই হতে চললো, কালী পুজো ব্যাস ভাইফোঁটা পেরোলোই তো সব শেষ। তাই আজকে কিন্তু পুরো এই ঘরটাও ঝেড়ে নিলাম। আর আজকে বেডশিটটা চেঞ্জ করলাম না, ভাবলাম এসেই কিন্তু বেডশিটটা চেঞ্জ করব। আজকে তো আর সেরকম আর কেউ নেই, দাদাভাই একাই থাকবে। তো তার জন্য এখন ঘরের সমস্ত কিছু পরিষ্কার করে আর সব জায়গা মতো জিনিস রেখে তারপর কিন্তু এখন চলে এলাম ডাইনিংয়ে। আর ডাইনিংয়ে এসে এই যে ওষুধপত্র সব ছিটিয়ে ছিটিয়ে আছে। আর এই জিনিসগুলো প্রতিদিন হয়ে থাকে যে ডাইনিংটা আমি যতই পরিষ্কার করে রাখতে শুতে যাই, সকালে উঠে দেখি সমস্ত জিনিস এসে এখানে জমা পড়ে। তো যাই হোক, এখন আজকে টেবিলটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর কিছু জিনিস কিনেছি অনলাইন থেকে, সেগুলো দিয়ে টেবিলটাকে অর্গানাইজ করবো, তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এখন দেখো যে ট্রেটা ছিল সেটাও চেঞ্জ করে নিলাম। আর ফুলের ঝাড়গুলো কিন্তু ধুতে হবে, সেগুলো বেশ ধুলো পড়েছে, তো সেটা নয় একদিন পরেই করব। আর এখন এই যে টেবিলটা ভালোভাবে মুছে নিলাম, আর তারপর জায়গা মতো জিনিসগুলো তুলে রাখলাম। তুমি যেখানেই যাও, যেভাবেই যাও, যে কাজই করতে যাও, তোমাকে কিন্তু ঘরের সমস্ত কাজ করেই যেতে হবে, কারণ এই কাজগুলো কিন্তু আমাদের জন্যই পেন্ডিং পড়ে থাকবে। আর আমার মনে হয় কোথাও বেরোতে যাওয়ার আগে, যেহেতু 2-3 দিন থাকবো না, যদি ঘরের সমস্ত কাজগুলো আমি কমপ্লিট করে দিয়ে যাই, তাহলে এসে কিন্তু আর সেরকম আমার চাপ থাকবে না। হয়তো একটু ধুলো পড়বে, ডাস্টিংগুলো করতে হবে, কিন্তু জায়গা মতো জিনিসগুলো যদি আমি সাজিয়ে রেখে যাই, তাহলে আমার তো আর সেরকম বাচ্চা ছেলে নেই, ছেলে তো আমার সাথেই যাচ্ছে, তাহলে জিনিসপত্রগুলো উলটপালট হবে না। হাজব্যান্ড তো জিনিস জায়গায় রেখে থাকে, সেরকমভাবে ঘরদোর নোংরা করে না। আর সেও কিন্তু ঘরদোর পরিষ্কার রাখতেই পছন্দ করে। হয়তো সময়ের অভাবে করতে পারে না, কিন্তু ঘরদোর নোংরা খুব একটা করে না। তো যাই হোক, এখন দেখো প্রতিটা রুমকে একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম, আর তারপর মুছে দেবো, ব্যাস তাহলেই কিন্তু আজকের আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর স্নান টান করে কিন্তু বেরিয়ে পড়বো।
আর এরপর কিন্তু আমি স্নান টান করে একবারে রেডি হয়ে চলে গেছিলাম জায়ের বাড়ি। আমাদের তো 5টা বাড়ি একটা জায়গাতেই, তো জায়ের মেয়ে ওই যে শাড়ি পরিয়ে দিলাম, তো ভাইকে ফোঁটা দেবে। আর এদিকে যাও এখন স্নান করতে যাবে, আর আমিও স্নান টান করে একদম বাপের বাড়ির উদ্দেশ্যে একদম রেডি হয়ে গেছি। তার আগে এই যে নাতি সাহেব আমার, তাকে একটু হাই করতে বললাম, তো নাতি সাহেবকেও কিন্তু আমি ফোঁটা দেবো। আর এদিকে এই যে ভাই বোনের মধ্যে দেখো ফোঁটা দেওয়া হচ্ছে, আর এই ভাই বোনের মধ্যে কিন্তু কোনো সময় একদম বাঁধে না, মারপিট লেগে আছে। আর এদিকে পুতুন সোনাকে আমি দেখো ভাই ফোঁটা দেওয়ার চেষ্টা করছি, ও তো কিছুতেই নেবে না। তারপর যাই হোক একবারে বাপের বাড়িতে এসে তারপর তোমাদেরকে ব্লগটা করে দেখাচ্ছি, যেহেতু আর তখন আর সেরকমভাবে হড়বড়িয়ে বেরিয়ে গেছিলাম, আর সময় ছিল না। এদিকে বৌদির ভাইরা, তারপর আমার ভাইরা সবাই এসেছিলো। তো এখানে এই যে আমার ছেলে আর বড়দা ভাই তো আমার বাড়িতে নেই, সে এখন কাজের উদ্দেশ্যে উড়িষ্যাতে আছে, তো সেই জন্য বড়দাকে তো আর ফোঁটা দিতে পারিনি, তাই চোখ কাটাতে দিয়েছিলাম ভাই ফোঁটা, আর ছোটদা ভাইকেই দিয়েছিলাম। আর এদিকে বৌদির ভাইজি ওটা, আর এদিকে আমি আমার ছোটদা ভাইকে ফোঁটা দিয়ে নিচ্ছি। এই দিনটা জানো তো খুব আনন্দের মধ্যেও কাটলো, বাবা থাকে না বলে খুব মিস করি বাবাকে, আর খুব খারাপ লাগে। তো যাই হোক মা এদিকে ভাই মানে আমার ছেলেকে ফোঁটা দিয়ে দিচ্ছে, আর বৌদির কিন্তু সকাল সকাল সমস্ত রান্না হয়ে গেছে। এদিকে 5 রকম ভাজা কমপ্লিট হয়ে গেছে, তারপর তোমার ভাত ডাল তরি তরকারি পায়েস যা যা হয় সমস্ত খাবার হয়েছে, আর প্রচুর লোকজন আসে আমাদের বাড়িতে, তোমার প্রায় অনেকজন। আর এখানে এখন আমি চিকেনটা কিন্তু উনুনে বসাবো, যেহেতু মা নিরামিষ খাই তাই মাছ মাংস বেশি সময় কিন্তু আমাদের উনুনে হয়ে থাকে। এরপর সবাই একসাথে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর আমাদের বার্নপুরে এখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় কালী পুজোতে, আর এখানে প্রোগ্রাম হচ্ছিল, তো বাচ্চারা মাউথওয়ার গান বাজাচ্ছিল, সেটা তোমাদের সাথে আমি দিতে পারলাম না যেহেতু কপিরাইট পড়ে যাবে তার জন্যে, তো সেটাও তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম। আর প্রত্যেকটা জায়গার কিন্তু প্যান্ডেল খুব সুন্দর হয়ে থাকে, তো এটাও নানা রকম কারুকার্য দিয়ে প্যান্ডেলটা করেছিল, আর সেটা তোমাদেরকে একটু ছোট্ট করে শেয়ার করছি। আর এই যে এটা হচ্ছে আমাদের মেন জায়গা, বার্নপুর বাড়ি ময়দান বলে থাকে, আর এই জায়গাটা কিন্তু 12 মাস 30 কালই ভিড় থাকে এরকম, যেহেতু এটা বাজারের রাস্তা। আর তারপর চলে এসেছিলাম এসএসপিতে, তো এসএসপিতে এসে দেখো এখানেরও তোমার প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি, আর কী পরিমাণ যে ভিড় হয় সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, আর ভেতরে কারুকার্যটা দেখলেও তোমরা বুঝতে পারবে। তো দেখো মাথার পর মাথায় দেখতে পাবে এত ভিড় হয় কালী পুজোতে আমাদের এখানে, মানে ওই দুর্গা পুজোর মতনই লাইন দিয়ে দিয়ে কিন্তু সব ঠাকুর দেখতে হয়। তো আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। এরপর সবাই মিলে কিন্তু নাগরদোলনায় চেপেছিলাম। আমি খুব একটা বেশি তোমার দোলনায় চাপতে পারি না, তার জন্য ট্রেনেই চেপেছিলাম, কারণ প্রচণ্ড মাথা ঘোরায় আর বমি লাগে, তো এই ট্রেনটায় চেপেই কিন্তু একটু আনন্দ করেছিলাম, আর বেশ ভালো লাগছিল জানো তো, অনেক দিন পর চেপেছি, তার মজাটাই কিন্তু আলাদা। আর এদিকে দেখো বড় বড় নাগরদোলনাগুলো ট্রেন থেকে দেখা যাচ্ছিলো, ওগুলো দেখেই কিন্তু যেন মাথা ঘুরে আসছে। তো যাই হোক এরপর কিন্তু যেটা আমাদের মেন টাউন পুজো হয়, বার্নপুর টাউন পুজো যেটা হয় সেটা হলো বাড়ি ময়দান। তো এটা মা কালীর বিশাল মন্দির, সেটাও তোমাদের সাথে একটু মা কালীকে দর্শন করিয়ে দিই, এটাই হচ্ছে আমাদের টাউন পুজোর মন্দির। তো ব্যাস এইসব দেখে তারপর খাওয়া দাওয়ার পালা। তো যাই হোক এই সময় তো মানে এত ভিড় থাকে, কোনো জায়গায় তোমার কিন্তু খাবার সেরকম অ্যাভেলেবেল থাকে না, প্রায় এখন আমাদের রাত 11টার মতন বাজে। তো যাই হোক যা পেয়েছিলাম তাই খেয়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।